রামপুর নামে এক গ্রামে বিরজু নামে এক ছেলে তার বুড়ি মায়ের সঙ্গে থাকত। বিরজুর বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। বিরজু পেশায় একজন কৃষক হলেও তার নিজের কোনো জমি ছিল না। সে অন্যের জমিতে চাষাবাদ করত, আর সেখান থেকে যা কিছু টাকা পেত সেই টাকাতেই তাদের সংসার কোনোমতে চলত। কিন্তু দিনগুলো খুবই কষ্টে কাটছিল। একদিন রাতে বিরজু তার মায়ের সঙ্গে কথা বলছিল। মা, এভাবে আর কতদিন চলবে? না আমাদের নিজের কোনো জমি আছে, না থাকার মতো পাকা ঘর। আজ তো শেঠ রামলালের কাজও শেষ হয়ে গেল, এখন আবার আমাদের খালি পেটে ঘুমাতে হবে। তাতে আবার আমরা কি করতে পারি বিরজু? সবই তো উপরের ইচ্ছেমতো হয়। ঈশ্বর কখনো আমাদের মঙ্গল ছাড়া কিছু চাইবেন না। তুই এত দুশ্চিন্তা করিস না, কিছু না কিছু কাজ তো অবশ্যই পাবি। চল, এখন হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খাবার এনে দিচ্ছি। এমন কথা বলে বিরজুর মা রান্নাঘরে গিয়ে খাবার আনতে গেলেন। কিছুক্ষণ পর তিনি সামান্য সবজি আর রুটি নিয়ে ফিরে এলেন আর বিরজুর সামনে খাবার রাখলেন। আহা মা, তোর হাতে কি যে জাদু আছে! তোর হাতের রান্না খেলে সারাদিনের সব ক্লান্তি মুছে যায়। এবার অত বাড়াবাড়ি করিস না, খেয়ে নে। আগামীকাল তোকে আবার নতুন কোনো কাজ খুঁজতে বেরোতে হবে। না মা, সত্যিই তোর হাতে জাদু আছে। এ কথা বলে বিরজু তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পর মা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বিরজু আবার কাজের খোঁজে বেরিয়ে যায়। কিন্তু অনেক ঘুরেও কোনো কাজ জোটে না। অবশেষে ক্লান্ত হয়ে বিরজু একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। মনে হচ্ছে আজও কোনো কাজ জুটবে না, আমার কপালটাই বুঝি খারাপ। এমনটা ভাবতে ভাবতে বিরজু নিজের সাথে আনা বাসি খাবার বের করে খেতে যাবে। ঠিক তখনই সেখানে এক বুড়ো মানুষ এসে হাজির হয়। তাকে দেখে বিরজু অবাক হয়ে বলে ওঠে, এখন পর্যন্ত তো এখানে কেউ ছিল না, হঠাৎ এই বুড়ো মানুষটা কোথা থেকে এলো? বিরজু ভাবছিল, তখনই সেই বুড়ো মানুষ দুর্বল গলায় বলল, বাবা, আমি এই গ্রামের মানুষ নই, কয়েকদিন ধরে কিছু খাইনি। তোর কাছে যদি একটু খাবার থাকে তবে আমায় দিয়ে দে, ঈশ্বর তোকে আশীর্বাদ করবেন। ঠিকই তো ভেবেছিলাম, এ বাবাকে আগে কখনো গ্রামে দেখিনি, তবু হঠাৎ এখানে এলেন কিভাবে? যা হোক, এ খাবারও বোধহয় আজ আমার ভাগ্যে লেখা ছিল না। নিন বাবা, আমার কাছে সামান্য রুটি আর তরকারি আছে, আপনি খেয়ে নিন। বুড়ো লোকটি বিরজুর হাত থেকে খাবার নিয়ে খেতে শুরু করল। ওহ বাবা, কি সুস্বাদু খাবার! যে এটি রান্না করেছে তার হাতে তো স্বয়ং অন্নপূর্ণা মায়ের আশীর্বাদ রয়েছে। অসাধারণ! কিছুক্ষণ পর যখন বুড়ো মানুষটি খাবার খাওয়া শেষ করল, সে বিরজুকে জিজ্ঞেস করল, বাবা, তুমি এত চিন্তিত কেন দেখাচ্ছ? কোনো অসুবিধা থাকলে আমায় বলো, হয়তো তোমার একটু সাহায্য করতে পারবো। কি আর বলবো বাবা, আমার কপালটাই খারাপ। আমি একজন কৃষক, কিন্তু আমার নিজের কোনো জমি নেই যেখানে আমি চাষ করতে পারি। যে শেঠের জমিতে কাজ করতাম, আজ তার কাজও শেষ হয়ে গেছে। এখন নতুন কাজের খোঁজে এখানে ওখানে ঘুরছি। কি বলছে বাবা? এত সুস্বাদু খাবার তুমি আমাকে খাওয়ালে, এগুলো বিক্রি করে তো অনেক টাকা রোজগার করতে পারো। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম, কিন্তু আমাদের কাছে এত টাকা কোথায় যে দিয়ে আমরা নিজের ব্যবসা শুরু করব? এ কথা বলে বিরজু এক গভীর নিঃশ্বাস ফেল, আর সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াল। থামো বাবা, তুমি আমার সম্পর্কে কিছুই না জেনে আমায় খাবার খাইয়েছ। আমি অন্তত তোমার কিছুটা সাহায্য করতে পারি। এই নাও, এই জাদুর মাটির কলসি। তুমি যা কিছু চাইবে, এই জাদুই কলসি থেকে সব কিছু বেরিয়ে আসবে। কিন্তু মনে রেখো, তুমি যেন কোনোদিন লোভী না হও এবং এর কোনো খারাপ কাজে ব্যবহার করো না, না হলে এই কলসি আবার আমার কাছেই ফিরে আসবে।
জাদুর কলসি, এটা কি সত্যিই আমার সাহায্য করবে? একবার চেষ্টা করে দেখি। এমনটা ভেবে বিরজু কলসিটা একবার ব্যবহার করার চেষ্টা করল। এই জাদুর কলসি, আমাকে চাল দাও। বিরজুর এতটুকু বলা মাত্র কলসি ভরে উঠল সাদা সাদা চাল দিয়ে। এ দৃশ্য দেখে বিরজু খুশিতে আত্মহারা হয়ে গেল। হে ভগবান, তোমাকে হাজার হাজার প্রণাম। তুমি সেই বুড়ো মানুষের রূপ ধরে আমার সাহায্য করতে এসেছিলে। ধন্যবাদ ভগবান, ধন্যবাদ। এমন বলে বিরজু আনন্দে ভরে বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর বিরজু তার মায়ের সামনে দাঁড়িয়ে আজকের ঘটনার সবকিছু বিস্তারিতভাবে বলল। বিরজুর কথা শুনে তার মা আনন্দে ভরে গেলেন। মা, এখন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। এই জাদুর কলসি থেকে যে শস্য আসবে তা দিয়ে আমরা খাবার রান্না করব আর লোকদের বিক্রি করব। এর ফলে আমাদেরও দুঃখ কষ্ট দূর হবে আর গ্রামের মানুষের পেটও ভরবে। এমনটা বলে বিরজু কলসিটাকে ঘরের এক কোণে রেখে ঘুমাতে গেল। পরদিন সকালে বিরজু আবার কলসিকে ডেকে কিছু শস্য আর সবজি চাইল। অবাক ব্যাপার, কলসি থেকে সবরকম সবজি বের হতে লাগল। এ দৃশ্য দেখে বিরজু আর তার মা আনন্দে ভরে উঠল। মা, সব জিনিস তো এসে গেছে, এখন তাড়াতাড়ি রান্না করে দাও, আমি এগুলো বিক্রি করতে নিয়ে যাব। কিছুক্ষণ পর খাবার রাধা হয়ে গেল। বিরজু সেই খাবার নিয়ে বেরিয়ে গেল বাজারে। এই যে ভাই সব, এসো এসো, মাত্র 10 টাকায় পেট ভরে খাও, কোনো বাধা নেই। 10 টাকায় পেট ভরে খাও শুনে সবাই ভিড় জমাতে লাগল। লোকেরা আগেই জানত বিরজুর মা কত সুস্বাদু রান্না করেন, আর আজ সেই খাবার এত কম দামে, মাত্র 10 টাকায়। বাহ ভাই বিরজু, তুমি তো দারুণ কাজ করছো। মাত্র 10 টাকায় পেট ভরে খাওয়া, আর তাও তোমার মায়ের রান্না, যার প্রশংসা শুধু এই গ্রামের মানুষ নয়, পাশের গ্রামের লোকেরাও করে। এমন বলে লোকজন খেতে শুরু করল এবং বিরজুর খুব প্রশংসা করতে লাগল। ধীরে ধীরে সব খাবার বিক্রি হয়ে গেল। এতে বিরজু ভীষণ খুশি হল। আজ তো ভালোই আয় হয়েছে। এভাবে চলতে থাকলে অল্প কদিনের মধ্যেই আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। এভাবেই দিন গড়াতে লাগল। ক্রমে বিরজুর সব অভাব দূর হতে থাকল। এমনকি পাশের গ্রাম থেকেও মানুষ 10 টাকার সুস্বাদু খাবার খেতে আসতে লাগল। একদিন বিরজু তার মায়ের সঙ্গে কথা বলছিল। মা, তুই ঠিকই বলেছিলি, ভগবান কারো সর্বনাশ হতে দেন না। দেখ তো, আজ আমাদের কাছে সবকিছু আছে, এসবই তোর আশীর্বাদ আর এই জাদুর কলসির দোহাতে হয়েছে। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন শেঠ রামলাল বিরজুর বাড়িতে এসে বলল, দেখো বিরজু, আজ তোমাদের সব আছে, তোমরা অনেক ধনীও হয়ে গেছো, কিন্তু তোমাদের জন্য বাকিদের হোটেল ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। দেখো বিরজু, তুমি ভালো মানুষ, তাই তোমাকে একটা কথা বলছি, তুমিও তোমার খাবারের দাম একটু বাড়িয়ে দাও, এতে লোকজন অন্য দোকানগুলোতেও যাবে। আমাকে ভুল বোঝো না বিরজু। ধন্যবাদ শেঠ রামলাল, তুমি সবার কথা ভেবে বলছো। আমিও এ নিয়ে অনেক ভেবেছি, আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যে টাকা আমি উপার্জন করব তার এক অংশ আমি রাখব, আর বাকি টাকা গরিবদের মধ্যে দান করব। এতে ওদেরও উপকার হবে। হ্যাঁ বিরজু, তোমার এই সিদ্ধান্ত খুব ভালো। এতে অন্যদেরও মঙ্গল হবে আর দোকানদারদেরও কোনো অসুবিধা হবে না, কারণ এভাবে ওদেরও লাভতে থাকবে। জি শেঠ রামলাল, আমি তাই করব। আর সেদিন থেকে বিরজু তার আয়ের বেশিরভাগ অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিতে লাগল, যার ফলে সবাই তার প্রশংসা করতে লাগল। এইভাবে গরিব বিরজু ধনী মানুষ হয়েও কখনো স্বার্থপর হল না। ফলে সেই জাদুর মাটির হাঁড়িটা মাটকা চিরদিন তার কাছে থেকে গেল।